সেটা আবার আমি একটা খুব প্র্যাকটিক্যাল কথা বলবো, এটা কিন্তু তোমাদের শেখার মতো জিনিস। এটা সবাই পারে না, এটা সবাই পারে না। মানে আজ থেকে কত বছর আগে যখন প্রথম ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক হয়েছিল, 96। তোমাদের কাউকে তখন আমি দেখিনি। তুমি ছিলে মনে হয় না, দর্শক আসনে ছিল, তোমাদের কাউকে দেখিনি। আমরাও তখন কম বয়স, ব্রততীরও তখন ঝকঝকে উজ্জ্বল, এখনো উজ্জ্বল, তখন উজ্জ্বল এক তরুণী। তো ওইখানে আমরা রবীন্দ্র সদনে বসে আমি দেখলাম যে একটা মেয়ে হাতে একটা চিরকুট না নিয়ে 3 ঘন্টা কবিতা বলে গেল। আমি এটা বলেছিলাম যে এই কাজটা শুধু এইটুকুনি কাজ করে দেখাও, 3 ঘন্টা কবিতা বলবে তুমি মঞ্চে দাঁড়িয়ে হাতে একটা চিরকুট না নিয়ে। শুধু কবিতাগুলো আমাকে যদি বলতে বলো, আমি কোন কোন কবিতাগুলো বলবো সেইগুলোই তো ভুলে যাবো, মানে নামগুলোই তো ভুলে যাবো। এই যে এটা একটা অধ্যাবসায়, এটা না থাকলে এই জায়গায় পৌঁছানো যায় না, এই ডেডিকেশনটা না থাকলে পৌঁছানো যায়। সম্পূর্ণ মনটা ওইখানে দেওয়া, এই দেওয়াটা ঠিক একজন কবি যেরকম ভাবে লেখেন, তার লেখার মধ্যে সমস্ত সত্তাটা তিনি যদি না দিতে পারেন তাহলে তিনি কবি হতে পারবেন না। ঠিক একজন মানে ব্রততী যদি সেই নিজেকে সম্পূর্ণ উজাড় করে ওইখান থেকে না দিত, তাহলে ওই অনুষ্ঠান ওই জায়গায় অত হিস্টোরিক একটা অনুষ্ঠান হতে পারত না। এর আগে তো আমরা কখনো দেখিনি ওরকমভাবে কেউ করতে পারে, তো তারপরেও যে দেখেছিলাম নয়। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু নিজেকে নিয়ে যেতে হবে, এটা সবাই পারে না, কাউকে কাউকে পারতে হয়। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি তো নিজের কবিতা, মানে আপনার কিছু কিছু কবিতা আছে যেগুলো পড়ার থেকে স্টেজে পারফর্ম করলে অনেক বেশি কমিউনিকেটেড হয়। যেমন আমার একেবারে পরিষ্কার মনে হয় বব ডিলান এই গোত্রের একটি কবিতা, কেন আমি পড়ে যতটা আমি আগে শুনেছি সেখানে যে সেটা আমাকে যেভাবে অ্যাপিল করেছে, পড়ার সময় কিন্তু সেইভাবে আমাকে অ্যাপিল করেনি, আমি ছুতেই পারছিলাম না কবিতাটাকে অনেকখানি। তো এই যে জায়গাটা, যেটা আপনি যখন কবিতা লেখেন, অনেক কবিতা আপনি আবৃত্তি করা হবে ভেবেও হয়তো লেখেন, হ্যাঁ, দিদির জন্য অনেক কবিতা লিখেছেন আমরা শুনেছি। তো এরকম ভাবে সেই কবিতাগুলো মানে কোনটা লিখে আপনার বেশি ভালো লাগে, যেটা, এবং আপনি নিজেও মঞ্চে পড়েন, আপনি যখন আবৃত্তি করেন সেটাও কিন্তু একটা পারফর্মারের জায়গায় পৌঁছে যায়। তো আপনি নিজেকে কোন ভূমিকাতে আপনার বেশি ভালো লাগে, পেজার না স্টেজার? এই দুটো কিন্তু দুটো শব্দ আছে, সেই শব্দ হিসেবেই আমি ধরে বললাম যে কোনটায় আপনার বেশি ভালো লাগে। ব্যাপার হচ্ছে লিখে যে আনন্দ পাওয়া যায় সেটা আর কিছুই পাওয়া যায় না, এক। আর মঞ্চটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আমি যখন মঞ্চে উঠি বা একটা কবিতা বলি, আমার কবিতা তো বলি, আমি তো আর অন্য কারোর কবিতা বলতে পারি না। তো আমি যখন আমার কবিতা বলি তখন আমি একটা কাজ করি, এটা গোপন তথ্যটা আমি দিয়ে রাখি। আমি তোমাদের সবার কবিতা বলা শুনি, আমি সমস্ত কবির কবিতা বলার, এমনকি কোনো কবি আছে এরকম করে চলে গেল, তাকে আমি জীবনে কোনোদিন বলিনি মুখটা একটু সোজা করো আর উচ্চারণটা একটু স্পষ্ট করো, জীবনে আমার কাছে আসবে না। আমি তাকে বলিনি, তার ভুল ধরিয়ে দিইনি। হ্যাঁ, এটা আমাকে নীরেন্দাই মন্ত্রটা দিয়েছিল, ভুলেও কোনোদিন কাউকে বলিস না, যে যার মতো কাজ করছে করে যা। নীরেন্দা তো অসম্ভব স্মার্ট এসব ব্যাপারে ছিল, খবরদার বলিস না। তো আমি যেটা করি কবিতা পড়তে ওঠার সময়, সেই কবিতা যদি রবীন্দ্র সদনেও হয় বা কোনো মাঠেও হয়, মাঠেও আমাকে একাধিকবার কবিতা পড়তে হয়েছে। তো মানে এমনকি আমি দেখেছি যে আগের দিন ব্রততী ওখানে সেই মাঠে কবিতা বলে গেছে, পরের দিন গিয়ে আমি পৌঁছলাম হয়তো কিছু উদ্বোধন করতে, আর উদ্বোধন করলেই তো হয় না, তারপরে তো কবিতাও শোনাতে হবে, শর্তেই গিয়েছি এইসব। ফলে সেই মাঠে দেখলাম প্রচুর লোক, কারণ তার আগেই মঞ্চে ওঠার আগের থেকে শুনতে পাচ্ছি ব্রততী এই কবিতা বলেছে, ব্রততী ওই কবিতা বলেছে, সব রিপোর্টেড হয়েছে আমার কাছে। আমি ভাবছি যে কোন কবিতাটা পড়বো। ওইটা একটু বলো যে ব্রত দিদি শাড়িটা একটু পড়ুন।
এটা আমাকে বহু জায়গায় শুনতে হচ্ছে, ব্রতদের শাড়িটা পরবে। তো ফলে যেটা ওর প্রশ্নটা যেটা সেই জায়গা থেকে পেইজার না স্টেজার, এটা অবশ্যই একজন লেখক হিসেবে আমার কাছে সবসময় মনে হবে যে লিখে যে আনন্দ, সেই আনন্দ আমি কোথাও পেতে পারি না। কিন্তু ইন এডিশন টু দ্যাট, তার যে একটা সবকিছুর একটা অ্যাডিশন থাকলে অনেক ভালো লাগে। তো সেটা যখন মঞ্চে আবার যখন কবিতাটা পড়ি, তখন আমি কিন্তু লেখক নই, এটা আমি চেষ্টা করি। এটা আমাকে নীরেন্দা বলেছিলেন। নীরেন্দা অনেক জিনিস আমি মাথায় রাখি, আবার অনেক সময় রাখতে পারি না, কিন্তু সেটা হচ্ছে যে কবি পরিচয়টা পাশের পানের দোকানে রেখে তারপর ঢুকতে হয়। আমি কবি, এইটা যদি মাথায় সারাক্ষণ ঘোরে একটা লোকের, তাহলে মনে হয় না তার খুব উপকার হয়। আমি একটা আই এম ওয়ান অফ দেম, আই এম ওয়ান অফ ইউ, এই ফিলিংটা যদি না থাকে, কবি বলে একটা আলাদা জীব, আলাদা স্পিসিস, এই কল্পনা করাটা অনেক কবির ক্ষেত্রে আছে, অনেক কবি এটা গোলমাল করে। আমি প্রথম দিন থেকে এই ব্যাপারে আমার সিদ্ধান্ত পাক্কা যে ঠিক আছে ভাই, কবি টবি নয়। জানি ছোটবেলা থেকে জিন্স পরি, কোনো পাঞ্জাবি পরে শান্তিনিকেতনে ঝোলা নিয়ে কায়দা করতে যাইনি আজ পর্যন্ত। আমার দাদা যে পোশাকটা পরে, আমিও সেই পোশাক পরেই সারা জীবন কাটে। জিন্স পরি, জেএনজি পরি, কেটে গেল। পাঞ্জাবি কি পরি না পরি, কিন্তু আমার স্বাভাবিক হওয়াটাই আমার মনে হয়েছে একজন কবির কাজ। সুতরাং মঞ্চে যখন কবিতা পড়ি, আমি তখন ভুলে যাই যে আমি এই কবিতার লেখক। আমাকে যদি কবি সত্তা দেখাতে হয় মঞ্চের উপরে, তাহলে পেছন থেকে বলবে না বলুন, সোজা কথা। আমার একটা জিজ্ঞাসা আছে, যেটা দিদি বললেন যে আপনাকে এবং মল্লিকাদিকে সত্যি আলাদা করা যায় না। তা আপনাদের এই যে যৌথ যাপনের ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে আপনাদের পরস্পরের কবি সত্তার প্রভাব কিভাবে পরস্পরের উপর পড়েছিল, এটা একটু যদি বলেন। মানে পড়েছে, একই চালের ভাত খেতাম তো, কিছুটা পড়েছে। কিন্তু যেটা খুব ভালো ব্যাপার ছিল, একটা এমন একটা বন্ধুত্ব ছিল, জায়গাটা সম্পর্কের মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব ছিল। এবং দুজন লেখক সাধারণত বন্ধু হয় না, এই কথাটা একটু জানিয়ে রাখলাম। দুজন বিজ্ঞানীও হয় না, দুজন ক্রিকেটারও খুব আর বড় মাপের বন্ধু হয় বলে আমার মনে হয় না। রবীন্দ্রনাথ বলেছিলেন, সম ব্যবসায়ে সমবয়সীরা কখনো বন্ধু হয় না। রবীন্দ্রনাথ হারে হারে টের পেয়েছিলেন। দেবারতী মিত্র আর মনীন্দ্র গুপ্ত, ওদের সম্পর্কটা খুব অদ্ভুত ছিল। প্রায় মানে আমি খুব কাছ থেকে দেখেছি ওদেরকে ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ, আমি লিখেও ছিলাম। সেটা একেবারে প্রায়, সেটা মানে অরিন্দমবাবুর মধ্যে একটা দারুণ একটা অভিভাবক একটা ব্যাপার ছিল, কন্যার সমাজ ছিলেন আর কি। যাই হোক, এক্ষেত্রে কিন্তু আমাদের যেটা হতো সেটা হচ্ছে যে একটা কোনো ইনফরমেশন পাচ্ছি না, হয়তো সেটা মল্লিকা আমাকে দিল, আবার মল্লিকা পাচ্ছে না, আমি জোগাড় করে দিলাম। এই জিনিসটা থেকে থেকে না, এই বন্ধুত্বের জায়গাটা কিন্তু দুজন লেখককে অনেকটা সুবিধা দিয়েছিল। ফলে প্রভাব নিশ্চয়ই আছে, আমি খুঁজে দেখিনি, নিশ্চয়ই কোনো না কোনো সময় প্রভাব আছে। আর কিন্তু এটা আমার মনে হয় তোমরা যারা মল্লিকার কবিতাও তো অনেকেই তোমরা মঞ্চে পড়ো, এবং এখনো মানে মল্লিকার লেখনী তো কবে থেমে গেছে, কিন্তু এখনো প্রত্যেকে মল্লিকার কবিতা আমরা মঞ্চে পড়ি। কিন্তু দুজন, আমি যেটা বলতে চাইছিলাম, সুবোধদার মল্লিকা কবি দম্পতি, কিন্তু দুজনের লেখার ধরনটা একদম ডিফারেন্ট ছিল, দুজনের মধ্যেই প্রতিবাদ ছিল। সুবোধদার লেখার একরকম প্রতিবাদ, মল্লিকার লেখার আর একরকম প্রতিবাদ। মানে কি অদ্ভুত লাগে এখন, মানে তখন যতটা ভেবেছি আজকে আরো বেশি সেটা বুঝতে পারি যে দুটো পাশাপাশি দুজন মানুষ আছে, দুটো স্ট্রিমে, দুটো ধারায় কিন্তু লেখাটা। সেই সময় কথা মানবী করেছো, অত বড় বড় কাজ, কথা মানবীর মতো কাজ। তখন তো ধরো কথা মানবী যখন মল্লিকা লিখছে, ও পাণ্ডুলিপি তো আমাকে পাঠিয়েছিল, পাণ্ডুলিপি যখন পাঠালো তখনই আমি বলেছি ওইরকম বাংলা কবিতা অত বড় কাজ হয়নি, তুমি আর মল্লিকাই করেছিলে। আচ্ছা, আমরা মনে হচ্ছে আলোচনার অন্তত আজকের মতো এই সেশনের মতো শেষের দিকে আমরা চলে এসেছি। আরো তো দেখছি অনেকে আছে নাকি? অনেকে আছে, এবং দু একজন ভাবছে করবো কি করবো না, তারা একটুখানি হাত তোলো না, কাদের কাদের প্রশ্নগুলো আছে। সোমেশ আছে ওখানে, অপর্ণা, সুদীপ্তা। আচ্ছা, সুদীপ্তা প্রশ্ন করো। হ্যাঁ, সুদীপ্তাকে একটু মাইক্রোফোনটা দাও। তুমি করবে? করনি তো, করো করো।
আপনি যেটা বললেন যে প্রত্যেকেই হয়তো কবি, এবার এখন যেটা আমরা দেখছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষ কবিতা লিখছেন, সেখানে সমাজ কাউকে সফল কবি বলছে, আবার কাউকে বলছে যে ব্যর্থ কবি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কবি কি সত্যি সফল বা ব্যর্থ হন? খুব ভালো কথা বলেছো। এটা তো কোনোদিন কোনো কবি দাবি করতে পারে না যে তিনি সফল। কোনোদিন হওয়া সম্ভব নয়। মানে একজন চিত্রকর, মানে যিনি পেইন্টার, বা একজন মানে এগুলোর তো কোনো সফলতার কোনো পরিকাঠামো নেই, প্যারামিটার দিয়ে তো ঠিক করা যায় না। তবু একজন বিজ্ঞানীকে বলা যায়, বিজ্ঞানী কিছু কিছু ব্যাপার আছে যেগুলো সরাসরি বোঝা যায় যে তিনি এই কাজটা, তিনি এই বাল্ব আবিষ্কার করেছেন, তিনি রেডিও আবিষ্কার করেছেন, সরাসরি বলা যায় যে এই বিজ্ঞানীর এত জায়গা আছে। কিন্তু কবিদের তো এরকম কোনো জায়গা করে দেয়, কোনো কোনো পুরস্কার দিয়ে কাউকে মাপা যায় না। পুরস্কার দিয়ে দেখা যাবে অনেক এমন অনেক কবি আছেন যারা অনেক বড় বড় পুরস্কার পেয়েছেন, মিলিয়ে গেছেন, হারিয়ে গেছেন, কেউ মনে রাখেনি। এমনকি নোবেল লরিয়েটস আছে, অনেক নোবেল লরিয়েটস আছে, তুমি তো নামই শুনোনি মনে হবে। তুমি শুধু না, আমিও শুনিনি। সুতরাং মানে আমার যেহেতু একটা জীবিকা, পড়ার সাহিত্য পড়ানোটাই আমার জীবিকা, আমাকে মনে রাখতে হয়, আমিও শুনিনি এরকম আছে। সুতরাং বিচার করা যায় না, সফল কবি বলে কোনো বিচার হয় না। আর সফল কবিতাটা শুনতেও ভালো লাগবে না, কিন্তু ব্যর্থ কবির কথাটা আমরা খুব বলি ঠিকই, ব্যর্থ কবিতাটাও বলা উচিত না কাউকে। আমরা তো জানি না কে ব্যর্থ। সারা জীবন ভাবলে কি কষ্ট হয়, এখনো কান্না পায়। সারা জীবন মানুষটা শুনে এসেছে তিনি ব্যর্থ, তার নাম জীবনানন্দ দাশ, আর মৃত্যুর পরে তাকেই আমরা মাথায় তুলে রেখেছি। হ্যাঁ, সুতরাং এইটা ব্যর্থ কে সফল, এটা কবিতায় গল্প উপন্যাসে তবু করা যায়। একজন লেখক, তার প্রচুর বিক্রি বাটা, তার সিনেমা হচ্ছে, এই হচ্ছে, তার সফলতা আছে। আবার তা কি বলবে, বিমল মিত্র তো খুব নাম ডাকছিল এইসব বিষয়ে, এখন বিমল মিত্র কজন লোক পড়ে? এইগুলো আবার সময় অনুসারে না, এটা সাহিত্যের ইতিহাস আমরা বারবার দেখি, সময় অনুসারে পাল্টে পাল্টে যায়। একটা সময় আসে যিনি আগের সময় রাজা ছিলেন তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। সুতরাং এই যে ব্যাপারটা, এটা সময় সবচেয়ে বড় হচ্ছে ছাঁকনি। সে বসে বসে ফিল্টার করছে কাকে রাখবে কাকে, ওই যাকে আমরা মহাকাল কনসেপ্টটা দিয়েছি, মহাকাল বেছে বেছে রাখে। খুব ভালো প্রশ্ন তোমার। আচ্ছা, সোমেশ কোন জন্য? সোমেশ ওই যে একটাই প্রশ্ন অনেকদিন থেকে মাথায় ঘুরছে যে আপনি 20টির উপর বেশি কাব্যগ্রন্থ লিখেছেন, প্রচুর কবিতা আমরা পড়েছি আপনার, কিন্তু আপনি সেরকম ভাবে উপন্যাস বা গল্প কেন লিখেন? প্রথমত উপন্যাস লেখার চেষ্টা করে দেখেছেন কবিতা হয়ে যায়। এবং গত বছর যে উপন্যাসটি আমার নামে ছাপা হয়েছে দেশ পত্রিকার পুজো সংখ্যায়, সেটা সম্পূর্ণ কবিতা। কিন্তু অত বড় কবিতা তো আর ছাপা হয় না, উপন্যাস হিসেবে নাম দেওয়া হয়েছে। কিন্তু ওটা উদ্দাম রজনীর কাব্যটা আসলে কবিতায়, ওটা সম্পূর্ণ কবিতার বই। এবং ওটা যদি কেউ চায় মঞ্চস্থ করতে চায়, সেই রকম ভাবেই কবিতার গুলো লেখা তৈরি করে আনা হয়েছে। ওটা তো আমরা ভেবেওছি। হ্যাঁ, ওটা ব্রততী ছাড়া অন্য কেউ ভাবলে জমবেও না, আমার ধারণা তাই। তো ফলে উপন্যাস লেখার চেষ্টা, উপন্যাস, আমি একটা কথা সত্যি কথা বলবো, আমি একটা আত্মজীবনী লিখছি, সেটা উপন্যাসের থেকেও ইন্টারেস্টিং হবে বলে আমার বিশ্বাস। আর আত্মজীবনীটা অনেকটাই গিয়েছে, আমি প্রায় 3-4 বছর ধরে লিখছি, ওটা ডায়েরির মতো করে করে। তো সেটা লিখতে লিখতে আমার বেশ 2-3টে উপন্যাস মনে হচ্ছে যে বিষয়ে কখনো কেউ কোনোদিন লেখেনি, এমন বিষয়ে দুটো মাথায় এসেছে, হয়তো আমি লিখবো। এখন তো একটু সময় বেশি পেয়েছি, আগের থেকে, আগের চাপটা এখন নেই। আগের চাপটা মানে হচ্ছে ওই একাডেমিক্সের দিক থেকে চাপটা অতটা নেই, অন্য চাপ বেড়ে গেছে হয়তো, কিন্তু ওই চাপটা যেহেতু নেই, ওই সময়টুকু আমি কাজে লাগাতে পারবো, হয়তো উপন্যাসের ব্যাপারটা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারোর প্রশ্ন? অপর্ণা বলো ওখান থেকে। হ্যাঁ, আপনাকে নতুন করে জেনেছি, আপনি যে আগে বললেন না গীতবিতানের প্রসঙ্গ তুলে, ওইটা আমি জানতাম না, এটা আমার সংকীর্ণতা। আবদার রাখছি যে একটা গান শোনাতে হবে। আমি তোমাকে বহুবার রিকোয়েস্ট করেছি, শোনাবো, কেননা আমাকে বহু সাক্ষাৎকারে আমার এই জীবনের এই গল্পটা বলতেই হয়, সেটাকে জাস্টিফাই করার জন্য গান শোনাতে হয়। হ্যাঁ,
হ্যাঁ, এর আগেও আমি বহুবার অনুরোধ কিন্তু করেছি। আজকে নয়, আমি এইখানেই আসবো। আমার খুব ভালো লাগলো এই ঘরটায় এসে। এই আবার এই সবাই এই মুখগুলো থাকবে। আমি সেদিনকে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে এসে আমি প্রস্তুত হই, প্রস্তুত হয়ে আমি গান শোনাবো। আমি অপ্রস্তুত হয়ে গান শোনাবো না। আমার আমার যেটা প্রশ্ন অনেক উত্তর পেয়ে গেছি, হয়তো অনেকটাই জেনেছি, সেটা হচ্ছে সেই কবিতাটা ভালো জায়গাটা কোথায়, যেখানে 3 বছরের ছোট্ট ছেলেটা বারবার ঘ্যান ঘ্যান করে সে করছে। সে অনেক, আমি লিখেওছি, সে অনেক বড় হয়েছে, সে মাসকে সেই ছেঁড়া ক্যালেন্ডারের দাগকেও জেনেছে। আজকে যদি সে এসে আপনাকে প্রশ্ন করে আমাকে নিয়ে চলো সেই ভালো জায়গাটা, তখন আজকে রোরো যদি এসে প্রশ্ন করে ভালো জায়গাটা নিয়ে চলো, বাবা কোথায় নিয়ে যাবে? নেই ভালো জায়গা কোথায়। এটা আমরা 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 একটা কল্পনা করি, একটা ইউটোপিয়া তৈরি করি। আমরা এটা যদি না তৈরি করি আমরা এক্সিস্ট করতে পারবো না, আমরা বাঁচতে পারি না। আমরা প্রত্যেকের মনে একটা ভালো কিছু একটা দিন আসবে, ভালো একটা জায়গায় যাব, ভালো একটা কিছু হবে আমাদের, এটা আমরা সবসময় ভাবি। এইটুকুনি যদি না ভাবতে পারি তাহলে মরে যাব। সুতরাং ওই জায়গায় ওই ওই জায়গাটা থেকেই আমি হয়তো লিখেছিলাম। হয়তো মানে সোভিয়েত ইউনিয়নের কোল্যাপস, মানে ফল, তার পতন, সেই জায়গা রয়েছে হয়তো কবিতার ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আমার ছেলে যে সহজভাবে প্রশ্নটা করছে, 3 বছরের বাচ্চা, সে যে প্রশ্নটা করছে, সে প্রশ্নটা আমাদের সবার, যে একটা ভালো জায়গায় আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেটা কোথায় আমরা জানি না। আমি কোনো উত্তর দিতে পারবো না, মানে যদি দিই তাহলে সেটা মিথ্যাচার হবে। আচ্ছা, এবারে তো একদম শেষে তুমি তাহলে ভালো জায়গাটা কোথায় কবিতাটাই আমাদের শোনাবে ছেলে মেয়েদের। আমাকে দিতে হবে, আচ্ছা। কার কাছে আছে বার করে দে। কেন এটা তো তুমি সেদিন মুখস্থ করলে সুবোধদা আবার সদনে। আবার প্রায় ভুলে গেছি। এই দেখো কার কাছে আছে, দেখিয়ে দাও একটা বার এই করো। আচ্ছা, শ্রেষ্ঠ কবিতাটা আছে তার কিনা দেখো। সুবোধদা একটি আমাদের কবিতা তো শোনাচ্ছেন। আমি সুবোধদার কাছে একটা শেষ প্রশ্ন রাখি, যেহেতু আজকে তোমার সামনে যারা, ওরা তো কবিতা, তোমার কবিতা পড়ে, তোমার লেটেস্ট বইও হয়তো তাদের সংগ্রহে আছে, এরা কবিতার পাঠকও, শুধু যে বলে তা নয়, এরা পড়াশুনো করে, মানে বেশিরভাগ খুব পড়াশুনো করে। তো তুমি ওদের একটা মানে জানাও যে তোমার ভাবনায় একজন ভালো আবৃত্তিকারের কনসেপ্ট কি, মানে কিভাবে ওরা ভালো আবৃত্তিকার হতে পারবে, এটা তোমার ভাবনায় কিভাবে ধরা পড়ে একজন ভালো আবৃত্তিকারের কোয়ালিটি? হ্যাঁ, এটা খুব ভালো একটা বিষয়। সেটা হচ্ছে যে ওই যে আমি একটা উদাহরণ দিলাম, সে ঘটনাচক্রে, সেই উদাহরণ ব্রততী বন্দ্যোপাধ্যায়। পড়তে হবে, মানে ধরা যায় যে 100টা কবিতা পড়ে হয়তো 1টা কি 2টো কবিতা তো মঞ্চে বলা যায়, কিন্তু ওই দুটোই যদি আমাকে কেউ বেছে দিয়ে বলে এই দুটোই মঞ্চে করো, তাহলে ওই 98টা কবিতা তুমি যে পড়লে না, এটা তুমি অজান্তে নিজের ক্ষতি করলে। আমি বলছি না সব পড়া সম্ভব, কিন্তু যতটা পারা যায় কবিতা, এখন তো জেরক্সও করতে হয় না, এখন তো চাইলে হাতে মোবাইলে কবিতা পাওয়া যায়, বা যে কোনো কাউকে বললে, অনুরোধ করলে যে এই কবিতাটা একটু পাঠান, কেউ একজন বলেছে তার কাছ থেকে চেয়ে নিলাম। এই পদ্ধতিটা ঠিক না। এই পদ্ধতিটা মানে আমার মনে হয় যে একজন আবৃত্তি শিল্পী, আমার মনে হয় তার দায়িত্ব অনেক বেশি। সে সে বাংলা কবিতাকে জনপ্রিয় করবে, বাংলা কবিতাকে অনেক বহু মানুষের কাছে পৌঁছে দেবে, যে কাজটা কবিরা করতে পারে না। কবিরা তো আর গিয়ে সেই মঞ্চে গিয়ে সেই রকম বারবার সেই বৃহত্তর পাঠক শ্রেণীর কাছে বা শ্রোতার কাছে পৌঁছে দিতে পারে না। তাদের কাজ, তাদের হাতে অনেকগুলো সুবিধা আছে, তাদের রেডিও আছে, টেলিভিশন আছে, ইন্টারনেট আছে, মঞ্চ আছে, এতগুলো মাধ্যমে তারা কাজ করতে পারে। সেই জায়গায় পৌঁছে দিতে গেলে তার ব্যক্তিগত জায়গায় যে পড়াশোনার যে জগৎটা, সেটা আমি বলছি না পড়াশোনা মানে অনেক বড় জায়গায় পড়াশোনার কথা বলছি না, তুমি যে ছোট জায়গাটা কবিতা নিয়ে চর্চা করছো, তাতে সব বই পড়ার দরকার নেই, কিন্তু কবিতাগুলো তো পড়তে হবে। এই জিনিসটুকু কবিতার আমি অনেককে দেখেছি যে শুধুমাত্র ওই জেরক্স করা পাতাটুকু পড়া বা ইন্টারনেট থেকে তুলে আনা ওই অংশটুকু ফোনের মধ্যে রাখা, এটা নিজের একটা সর্বনাশ হওয়ার ব্যাপার আছে। এটা কখনো ভালো হতে পারে না। এমনকি মানে এই যে আমার খুব ভালো লাগছে, বারবারই উদাহরণটা ব্রততীর হয়ে যাচ্ছে বলে আমার ভালোও লাগছে, আবার একটু অস্বস্তিও হচ্ছে, যে এই ইয়ের সময়, জানি না তোমরা জানো কিনা,
এই করোনার সময়, কোভিডের সময় আমি আরেকটা ব্রত থেকে আবিষ্কার করেছিলাম। ও মাঝে মাঝে ফোন করে বলছে, সুবোধদা এই কবিতাটা, মানে তখন ইংরেজি কবিতা পড়ছে, এই কবিতাটা ও ধর ইংরেজি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে না সবাইকে, কিন্তু পড়ছে কেন? পড়তে ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ একটা বাংলা কবিতা পড়ার পাশাপাশি ইংরেজি কবিতা বা মার্কিন কবিতা, যেটা ইংরেজিতেই লেখা হয় আসলে, একটু অন্যরকম, কিন্তু এই যে বিদেশি কবিদেরকে পড়লে কি হবে, তার মধ্যে একটা অন্যরকম, তার মনটা প্রসারিত হবে, অনেকটা বড় হবে। সে যে কবিতাটা পড়ে শোনাচ্ছে লোককে, সেই কবিতার জায়গাটা কি সে জেনে বলতে পারবে। এই কবিতাটা এইখানে থাকা উচিত, এইখানে এর স্থান। এই বোধটা একজন আবৃত্তিকারকে অনেক বড় জায়গায় নিয়ে যায়, এবং 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 আশেপাশের লোকজনও তার প্রতি সম্ভ্রম দেখায়। এইটা অনেক সময় কি হয়, আবৃত্তিকারদের মধ্যে এই ব্যাপারটা, যেরকম কবিরা আছে পাতা হাবিজাবি করে পড়ে দিয়ে চলে যায়, এটা যেমন অন্যায় কাজ করে, ভুল কাজ করে, সে অবশ্যই সে বলবে আমি আমার মতো করি, তো আপনি বলার কে, ঠিক আছে, সে তার মতো করে করে। তেমনি আবৃত্তিকারদেরও আমার মনে হচ্ছে এই একটা জায়গায় বৃহত্তর। তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে যেরকম ভাবে দেখলাম আজকে, আমার সেটা ধারণাটা একেবারেই অনেকটাই বলতে পারো যে আমি অবাকই হলাম, আমি পছন্দ হলো, আমার ভালো লাগলো। অনেক ক্ষেত্রেই লাগে না। কবিতা নিয়ে এতক্ষণ কথা শুনতেই বা হবে কেন? একটা কবিতা আমি পেয়েছি, সেটা মুখস্থ করেছি, আমি মঞ্চে গিয়ে বলে দেবো, তারই তো মিটে গেল। কিন্তু এটার জায়গা, প্রতি মুহূর্তে আজকেও যে ব্রততী পড়তে চাইছে, এর কবিতা পড়ে, তার সব কবিতা কেউ বলছে নাকি মঞ্চে, কিন্তু পড়ছে কেন? নিজের ভেতরটা তৈরি করার জন্য। এটা আমার মনে হয়। তুমি আমার অনেক প্রশংসা করেছো, কিন্তু ইংরেজি কবিতা যার কাছে পড়েছি সে মিটি মিটি হাসছে এখান থেকে। সে বুঝতে পারছে, হ্যাঁ বুঝতে পারছে, হ্যাঁ বুঝতেই পারছে। হ্যাঁ, আমাদের অনেকের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয় না, মানে যেই ভাষায় কবি লিখেছেন, মানে সেই মানে কবির মননশীলতার সঙ্গে একাত্ম হয়ে সেই ভাষায় কবিতাটি পড়ার। সেক্ষেত্রে অনেক সময় আমরা অনুবাদ সাহিত্যের সাহায্য নিই, কিন্তু এক্ষেত্রে কি কবির যে অনুভূতি, সেটা কি পাঠক কি পুরোপুরি ধরতে পারি, নাকি একটু খামতি থেকে যায় যখন অনুবাদ করছে? এ ব্যাপারে একটা কথা হচ্ছে লস্ট ইন ট্রানজিট, কিছুটা তো হবেই। মানে বম্বে থেকে এক ঝুড়ি আম পাঠালে কয়েকটা হয় একটু ঝুড়ির ক্ষতি হবে, অথবা আমের ক্ষতি হবে, আম বা ঝুড়ির কোনো একটার ক্ষতি হবেই। হ্যাঁ, এখানে একজনের অনুভূতি আরেকজনের অনুভূতির কাছে পৌঁছচ্ছে, তারপরে সেটা পাঠক বা শ্রোতার কাছে পৌঁছচ্ছে, মানে 3-4টে ট্রেন চেঞ্জ করে তারপরে আমটা পৌঁছচ্ছে। হ্যাঁ, সুতরাং সেই দিক থেকে একটা ক্ষয় হয়, অনুভূতির একটা ক্ষয় হয়। কিন্তু যিনি খুব সুন্দর করে বলতে পারেন জিনিসটা, নিজের শেষ পর্যন্ত নিজের বিশ্বাস, নিজের ভালোবাসা এবং নিজের বুদ্ধি, এই 3টে জিনিসের প্রয়োগ যদি করা যায়, আমি আমার মতো করেই কবিতাটাকে বলবো, এটাই শেষ কথা। আচ্ছা সুবোধদা, একটা কথার থেকে আবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলায় বাংলা ভাষায় যারা কবিতা লিখছেন, সেইখানে পারফরমেন্স পোয়েট্রিটা কেন আরো পপুলার হচ্ছে না? যেটা বাইরে ধরো কবিরা নিজে পারফর্ম করছেন, বিভিন্ন রকম ট্যুরে করছেন, তো ট্যুরে যাচ্ছেন এই পারফরমেন্স পোয়েট্রি নিয়ে, তো এখানে কেন পারফরমেন্স পোয়েট্রিটা আরেকটু জনপ্রিয় হচ্ছে না বা করছেন না কেন? কবিরা তো নিজেরা পড়তে পারেন সেইভাবে, তো এটা কেন হচ্ছে না? এটা তো আর একটা দিক হতে পারতো বাংলা কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানে পারফরমেন্সের দিকটা মানে খুবই দুর্বল কবিদের দিক থেকে। তারা ভালো করে কবিতাটা পড়তে চান না। এটা অথচ কি ভালো কবিতা পড়তেন নীরেন্দা, শক্তিদা, সুনিন্দারা, সব ভালো, কানে ভাষা এখনো। হ্যাঁ, নিজেও যথেষ্ট ভালো বলতেন, বা ওনার কণ্ঠস্বর আগে আরো অনেক সুন্দর ছিল তখন। তো আমার যেটা মনে হয় যে পারফরমেন্সের দিকটা আমাদের বাংলায় কবিদের হচ্ছে না, তার একটা বড় কারণ আছে। কেন? তার কারণ হচ্ছে তোমরা। তার কারণ হচ্ছে পেয়ে যাচ্ছে, যেহেতু পারফরমেন্সটা তোমরা করে ফেলছে, এবং এখন মানে ধরা যাক 30 বছর আগে আবৃত্তির যে জায়গাটা পেছনের ছিল, এখন এটা এত সামনে এসেছে,
এত প্রয়োজনীয় হয়ে উঠেছে। আজকে আমি যখন ওই লাভপুরের গ্রামে লণ্ঠনের আলোয় দেখলাম যে স্কুলের 5-6টা মেয়ে, ও যখন নরেন্দ্রপুরের গল্প বলছিল, লাভপুরের গল্প হচ্ছে আবুল বাসার বলেছিল আমাকে, তো তোমার জেলা, তো সেইখানে তারাশঙ্করের বাড়ি, তো সেইখানে গ্রামে লণ্ঠনের আলোয় জেলে স্কুলের মেয়েরা, আবুল বাসার এসে আমাকে বলছে, আমি অবাক হয়ে গেলাম, সেই স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েগুলো ভালো করে উচ্চারণ শেখেনি, কিন্তু তারা সব সুবোধ সরকারের কবিতা বলছে। কেন, কি কারণে, হঠাৎ কি হলো? বলো না, হয়তো কেউ বলেছে যে তোমরা সুবোধ সরকারের কবিতা বলো। তারা একজন বলতে লেগেছে, ভালো লেগেছে, আরো একজন বলেছে, বলে লাইন দিয়ে তারা বাচ্চা বাচ্চা পুচকে পুচকে মেয়েগুলো নাকি কবিতা বলছে। তা এটা শুনে আমার ভালো লাগলো ঠিকই, কিন্তু পাশাপাশি এটাও মানতে হবে এই জায়গাটা ছিল না, এই জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটা তোমরা তৈরি করে দিয়েছো। এই জায়গাটা আগে আমরা যখন ছাত্র ছিলাম তখন এই জায়গাটা ছিল না। এখন আবৃত্তি এবং মানে বিশেষ করে ঠিক মতো করে কবিতা বলে পৌঁছে দেওয়া মানুষের, মানুষ শোনে, মানুষ পছন্দ করে, সুতরাং মানুষ, আর এটা বাঙালির মধ্যে তো আছে, এটা বাঙালির, এটা অন্য কোথাও নেই। আমি তো এত জায়গায় যাই, মানে আমাকে সাহিত্য একাডেমির এবং অন্যান্য জায়গায় যেতেই হয়। কবিতা এরকম ভাবে পাঠ করার জন্য যে আলাদা একটা জীবিকা হতে পারে, আলাদা স্কুল হতে পারে, আলাদা শিল্প মাধ্যম হয়ে উঠতে পারে, সেটা বাংলাতেই ঘটেছে, ভারতবর্ষে আর কোথাও ঘটে না। সেই কারণে এখন পারফরমেন্স পোয়েট্রি কবিরা করতে পারছে না। আচ্ছা, আমরা সুবোধদার আবৃত্তি শুনবো, আর শেষ একটা ছোট্ট একটা ইনসিডেন্টের কথা বলি। 2-3 দিন আগে প্রচন্ড গরম, ভাবছি আমার যে ঘরটায় খুব গরম লাগে, একজন আমায় বললো পোর্টেবল এসি পাওয়া যায়, কুলারের মতো দেখতে, অ্যামাজনে দেখেছি, তো অ্যামাজনে থেকে কিনবো, দেখি তো বলে ওই ওখানে তোমার ক্রোমা, তারপর জিও মার্ট এসব হয়েছে, আমার ড্রাইভার তো ওখানে নিয়ে গেছে। তো যখন আমি নিচে গিয়েছি, প্রথমেই তো কাস্টমারকে ফেরাবে না, দোতলায় যান ম্যাডাম, ওখানে সব আছে। তো দোতলায় গিয়েছি যেখানে সব তোমার এসির জায়গা, তো একটা ওই ওর বয়সী একটা মেয়ে আমাকে খুব মানে যত্ন করে সব এসি দেখাচ্ছে। আমি যত বলছি আমার এসি লাগবে না, আমি একটা ওই পোর্টেবল একটা ছোট যদি এইটা যদি এরকম মডেল যদি এখানে পাওয়া যায় তাহলে আমি একটুখানি দেখতাম যে সেটা কিভাবে কাজ করে। তখন অনেকক্ষণ তাকে বলে, আমি না ওই কৃষ্ণকলি মাহাতোটা খুব বলি, মানে এত যে আমাকেও যত্ন করে, আমি যত ওকে বলছি আমার পোর্টেবল এসি দেখায়, কিন্তু সে এইটা আছে, তোমার এটা আছে, এর এইটা আছে, কিন্তু তারপর সে আমাকে বললো ওই আমার এত ভালো লাগে ওই কৃষ্ণকলি মাহাতো। তো নানা রকম, এটা জাস্ট পরশুদিন ঘটেছে, তাই আমি ভাবলাম যে দেখো, এসির দোকানে যে মেয়েটি এসি বিক্রি করার জন্য বলছে, দিদি আমি তো খুব আবৃত্তি করতে ভালোবাসি, কিন্তু বুঝতেই পারছি না, আমি তো সময় পাই না, এখন তো সারাক্ষণ আমি এই কাজটাই আছি। এই গল্প 30 বছর আগে ঘটেনি, এটা এখন ঘটলো, এই জিনিসগুলো ঘটছে এখন। সুতরাং এই দিক থেকে আমরা বলবো, খুব ভালো জায়গায় এসেছো তোমরা, খুব ভালো ঘরে বসে আছো, খুব ভালো জায়গায় এসেছো। আচ্ছা, আমরা সুবোধদার কবিতা, আচ্ছা কবিতাটা পড়ে দিই, তাহলে ছুটি। তোমার বেলুড়টা বানিয়েছে। হ্যাঁ, তুমি বেলুড়টা শোনাবে, ওটা আমি শুনবো। দুপুরে ঘুম থেকে উঠে আমার 3 বছরের ছেলে বলল, বাবা আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে? আমি চমকে তাকালাম 3 বছরের দিকে, 3 বছরের চোখের দিকে, 3 বছরের ঠোঁটের দিকে, ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামের দিকে। আমি বললাম, যা তো চিড়িয়াখানাটা নিয়ে আয়, সিংহটার খুব খিদে পেয়েছে, বাঘটা তাড়া করেছে হরিণকে। সে বলল, না, আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চল। পাশের ঘরে গিয়ে একটু কাঁদলো, বন্দুক চালালো, তারপর কোথা থেকে কার্ল মার্কসের একটা ছেঁড়া ক্যালেন্ডার এনে বলল, এই দাদুটাকেও নিয়ে যাব, ট্রেনে করে, নৌকো করে। এই বাবা, বাবা একটা ভালো জায়গায় যাবি? ভিক্টোরিয়া নিয়ে এলাম। সে বলল, না, এটা ভালো না,
গঙ্গার ঘাটে নিয়ে এলাম, সে বলল এটা তো একটা নদী। আইসক্রিম ধরিয়ে দিলাম, সে ঘ্যান ঘ্যান করেই চলল। বিরক্ত হয়ে 8টা নাগাদ বাড়ি ফিরে দেখি তখনও মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন ছেঁড়া কার্ল মার্কস। ছেলেকে বললাম, শোন, এই দাদুটাও আমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাবে বলেছিল। সেই রবিবারে কোনো ট্রেন ছিল না, নৌকো ছিল না। মিনিট দুয়েক চুপ, কি ভাবলো কে জানে। তারপর আবার ঘ্যান ঘ্যান, বল দিলাম, রোবট দিলাম, জাহাজ দিলাম, চর বসাবো কিনা ভাবছি। তখনই পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নটা সে করলো, এই বাবা, কাল একটা ভালো জায়গায় নিয়ে যাবি তো? কাল। থ্যাংক ইউ। আচ্ছা, বেলুর কবিতাটা তুমি শুনতে চেয়েছো সুবোধদা। একটা এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছে, শুভায়নও করেছে, যে বেলুরের অনেকগুলো ভার্সন পাচ্ছি। এবার কোন ভার্সনটা, এটা কি তোমার প্রিন্টে বেরিয়েছে এখন? প্রিন্টে বেরিয়েছে। প্রিন্টে কোন? প্রিন্টে বেরিয়েছে আমি মনে হয়। কিন্তু তুমি যখন আমার কাছে যে ভার্সনটা, সেটা ফেসবুকে দিয়েছিলাম না? হ্যাঁ দিয়েছিলাম। আমার কাছে যে ভার্সনটা, ওটা কিন্তু তোমার ফেসবুক থেকে নেওয়া। আমার ফেসবুক থেকে নেওয়া হলে, আমার ফেসবুক থেকে হলে ওটা দেখলাম। কবিতাটা আমার খুব ভালো লেগেছে যখন আমি প্রথম হাতে পাই। বলছি এখানে যেহেতু সুভদ্রার পাশে বসে বলছি, মঞ্চে যখন বলি বেশ একটু একটা এটা নিয়ে, তখন একটা অন্য মুড থাকে সত্যি কথাই। আর এখন যখন একটা ঘরোয়া ক্লাসের মধ্যে বলছি, পাশে কবি বসে আছেন, তখন একটা অন্যভাবেই বলছি। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটো ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। যেন সিঁড়ি নয়, জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, আর একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্ষোভ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। এই সুভদ্রা, তুমি একটা বেলুর 2 লিখে দেবে বলেছো। আমি সুভদ্রাকে বললাম, সুভদ্রা সবাই আমায় মহারাজরা বলেন যখন আমি এগুলো রামকৃষ্ণ মিশনের এই কবিতা বলি, যে কবিতাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে তাদের সব চোখে জল আর এই কথাটা বলেন। তো আমি তখন সুভদ্রাকে বলেছি, তুমি একটা বেলুর, এই কবিতা তো আর বাড়াতে পারবে না, একটা বেলুর 2 লেখো। হ্যাঁ, তো এই আমরা আমাদের সকলের তরফ থেকে সুভদ্রাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ। আর কি বলবো, প্রিয় কবিকে আমরা এইটুকুই জানাতে পারি। আর এই সময়ে এই পৃথিবীতে এটাই সবচেয়ে বেশি দরকার, ভালোবাসা সত্যিকারের। মানে ওটা ফলস একটা মুখোশের মতো নয়, সত্যি সত্যি আমরা কবিকে ভালোবাসি, সুভদ্রাকে ভালোবাসি, এবং তার কবিতা আমরা ভালোবেসে মঞ্চে উচ্চারণ করতে চাই। আজকে আমাদের যেসব ছেলেমেয়েরা, যে ছাত্রছাত্রীরা এখানে এসেছে,
সকলের তরফ থেকে এই চাওয়াটা তোমার কাছে পৌঁছে দিলাম। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর প্রশ্ন এবং কবিতা সম্পর্কে এত আগ্রহ। এটা কবিতা আবৃত্তির থেকেও আমার মনে হচ্ছে এটা অনেক প্রসারিত হয়ে থাকছে, এটা খুব দরকার, এটা ভালো লাগলো। আর এখানে তো সুবোধদা শুধু আবৃত্তি যে হয় দু তিনজন মনে হয় প্রশ্ন করলো না, না মনে হচ্ছে আমার না, অনেক প্রশ্ন জমা ছিল। ওদের জমা আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু আরেকবার হবে, আরেকবার হবে, আরো একবার হবে। হ্যাঁ, আরেকটা সেশন হবে না তো সেই সেশনে গান হবে। হ্যাঁ, তা আমি কি হারমোনিয়ামটা নিয়ে আসবো? না হলে আমারটাই নিয়ে আসবো। ও, তোমারটা রয়েছে এখানে? এখানে নেই, ওই বাড়িটাই আছে। ঠিক আছে, না হলে আমারটাও নিয়ে আসবো, সে পরে ঠিক করে নেবো। ঠিক আছে, এটা আমি কথা দিলাম, গানটা শোনাবো, শুনিয়ে আর একটা সেশন হবে। আচ্ছা, ছোট চলো। ছোট